আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে জন্ম হলো পৃথিবীর সবচেয়ে আবেগময় ক্লাব বার্সেলোনার? চলুন আজকে জেনে আসি বিস্তারিত। আজকের দিনে বার্সেলোনা মানে শুধু ফুটবল না, এটা একটা অনুভূতি, একটা ক্লাব যার খেলার ধরন, দর্শন আর ইতিহাস আলাদা সবকিছুর থেকে। তাদের মূল মন্ত্র মিসকিউ ইন ক্লাব, মানে আমরা শুধু ক্লাবই নই, আমরা তার চেয়ে বেশি কিছু। কিন্তু আপনি কি জানেন এই মহা গৌরবময় ক্লাবটি শুরু হয়েছিল এক সুইস যুবকের হাত ধরে? তো চলুন জেনে নেই কিভাবে জন্ম হলো এফসি বার্সেলোনার, যেই ক্লাব আজ কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। আর এটা উপস্থাপন করার জন্য আজকে আমি মোটা দাগে 7টি পয়েন্ট তুলে ধরছি। প্রথমত, সবকিছু শুরু হয় 1899 সালে একজন সুইস নাগরিক যার নাম জোয়ান ক্যাম্পার, যে কিনা তখন বাস করছিলেন বার্সেলোনা শহরে। তিনি অনেক পরিমাণে ফুটবলকে ভালোবাসতেন আর তিনি চেয়েছিলেন স্পেনকে এই খেলায় অনেক জনপ্রিয় করে তুলতে। ক্যাম্পার একটি স্থানীয় স্পোর্টস ম্যাগাজিনে বিজ্ঞাপন দেন, যারা ফুটবল খেলতে আগ্রহী তারা যোগাযোগ করুন, এবং 29 নভেম্বর 1899 সালে 11 জন খেলোয়াড়কে নিয়ে প্রতিষ্ঠা করেন ফুটবল ক্লাব বার্সেলোনার। আর এই দিনটাই হয়ে যায় বার্সেলোনার জন্মদিন। একটি ছোট্ট রুমে বসে শুরু হয়েছিল এমন গল্প যা আজকে পৃথিবীর কোটি মানুষকে এক করে দিয়েছে। দ্বিতীয়ত, প্রথম ম্যাচ ও প্রথম জার্সি। বার্সেলোনার প্রথম ম্যাচ হয়েছে 1899 সালের 8 ডিসেম্বর, আর তাদের প্রতিপক্ষ ছিল টিম অফ ইংল্যান্ডের একটি ক্লাব। সেই ম্যাচে তারা 1-0 গোলে হেরে যায়, কিন্তু তাতেই শুরু হয় তাদের ফুটবলের যাত্রা। আর তখন তাদের জার্সির রং ছিল রেড অ্যান্ড ব্লু, যেটা আজও অপরিবর্তিত রয়ে গেছে। আর এই রঙের পেছনে রয়েছে ছোট্ট একটি গল্প। ধারণা করা হয় জোয়ান ক্যাম্পার তার আগের ক্লাব এফসি বাসেল থেকে অনুপ্রাণিত হয়ে এই রং বেছে নিয়েছেন। তৃতীয়ত, সাফল্য ও স্থানীয় ফুটবল। 20 শতকের শুরুতে বার্সেলোনা স্থানীয় প্রতিযোগিতায় অংশ নেয়, যেমন কোপা ম্যাসেয়া। 1902 সালে তারা প্রথমবারের মতো কোপা দেল রে অংশ নেয় এবং খুব দ্রুতই স্প্যানিশ ফুটবলে নিজেদের পরিচিতি তৈরি করে। আর এই সময় ক্লাবের ভিত্তি শক্ত হতে থাকে। ক্যাম্পার শুধু একজন খেলোয়াড় না, তিনি ছিলেন ম্যানেজার, সভাপতি এবং এক ভিশনারি নেতা। তিনি ক্লাবকে এক সমাজে পরিণত করেছিলেন যেখানে সবাই ছিল পরিবারের মতোই। নাম্বার 4, স্প্যানিশ রাজনীতি ও বার্সেলোনার ভূমিকা। বার্সেলোনা শুধু ফুটবল ক্লাবই ছিল না, এটা হয়ে ওঠে কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতার প্রতীক। স্পেনের কেন্দ্রীয় সরকার যখন কাতালান সংস্কৃতিকে দমন করেছিল, তখন বার্সেলোনা হয়ে ওঠে কণ্ঠস্বর প্রতিবাদের প্রতীক। এক সময় স্প্যানিশ ডিক্টেটর ফ্রাঙ্কো বার্সেলোনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, ক্লাবের নাম পরিবর্তন করে দেয়, এমনকি কাতালান পতাকাও ব্যবহার করা নিষেধ করে দেয়। কিন্তু তারপরও বার্সেলোনা এবং বার্সেলোনার ভক্তরা একটুও থামেনি, তারা ক্লাবকে বানিয়ে তোলে কাতালানের আত্মা। আর এই সময় জন্ম নেয় ক্লাবের একটি স্লোগান, মিসকিউয়েন ক্লাব দেন এ ক্লাব। নাম্বার 5, ক্রুইফ যুগে টিকি টাকা দর্শন। 1970-এর দশকে ক্লাবের ইতিহাসে আসে এক যুগান্তকারী নাম, জোহান ক্রুইফ। প্রথমে খেলোয়াড় হিসেবে, পরে কোচ হিসেবে তিনি বার্সেলোনাকে বদলে দেন চিরতরে। তিনি নিয়ে আসেন এক নতুন ফুটবল দর্শন, যেটা ছিল পজিশনাল ফুটবল, টিকি টাকা পাসিং এবং টিম ওয়ার্কের দর্শন। ক্রুইফের তত্ত্বে জন্ম নেয় লা মাসিয়া একাডেমি, যেখান থেকে উঠে আসে জাভি, ইনিয়েস্তা, মেসি, লামিন ইয়ামালদের মতো কিংবদন্তি ফুটবলার। এবং জেনে রাখা ভালো যে বর্তমান সময়ে বার্সেলোনার প্লেয়ারদের মধ্যে 60%-এরও বেশি খেলোয়াড় এই লা মাসিয়া একাডেমির। একবার জোয়ান ক্রুইফ বলেছিলেন, আমরা শুধু ম্যাচই জিতি না, আমরা মানুষকে আনন্দ দেই, এটাই বার্সেলোনা। নাম্বার 6, গৌরবময় আধুনিক যুগ। 2000 সালের পরে বার্সেলোনা প্রবেশ করে সোনালী যুগে। গার্দিওলা, ফ্রাঙ্ক এবং লুইস হেনরিকে তাদের কোচিং এ বার্সেলোনা ফুটবলকে একটি শিল্পে পরিণত করে। মেসি, জাভি, ইনিয়েস্টা, পুল, বুস্কেটস এই দলকে পৃথিবীর অন্যতম সেরা টিমে পরিণত করে। 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত তারা জেতে 3টি লা লিগা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ এবং অসংখ্য ঘরোয়া শিরোপা। তাদের খেলা ছিল কবিতা, পাস ছিল সঙ্গীতের মতো। বিশ্ব ফুটবলে তখন একটি শব্দ, টিকি টাকা। নাম্বার 7, আজকের বার্সেলোনা। যদিও আর্থিক সংকট, রাজনীতি ও নতুন চ্যালেঞ্জে বার্সেলোনা এখন কঠিন সময় পার করছে, তবুও এই ক্লাবের আত্মা অটুট। মেসি চলে গেছে, কিন্তু লা মাসিয়া এখনো তৈরি করছে নতুন প্রতিভা। পেদ্রি, গাভি, লামিন ইয়ামাল, বালদে, কুবার্সি তারা এখন বহন করছে সেই পুরনো বার্সার ডিএনএ। তাই তো আজও ক্যাম্প নু ভরে ওঠে একটি স্লোগানে, ভিস্কাল বার্সা, ভিস্কা কাতালুনিয়া।